করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর। ফিরতি টিকিটের দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ, ফ্লাইট পরিচালনার অনুমতি পাচ্ছে সৌদি এয়ারলাইন্স। করোনায় মৃত্যু 5,000 ছাড়ালো, স্বাস্থ্যের 45 কর্মকর্তা কর্মচারীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। ভিপি নুরের বিরুদ্ধে এবার কোতোয়ালি থানায় মামলা, অপহরণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ। মোট ঋণের 10% খেলাপি, টিআইবির গবেষণা, স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিম খাও নিজের স্টাইলে। সংবাদ আরো থাকছে। 8 বছরে পাচার 1000-এরও বেশি নারী, 8 চক্র সক্রিয়, অপরাধ নিয়ন্ত্রণে দাবি সিআইডি। করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভূ রাজনৈতিক বিরোধ নিরসনের তাগিদ দেন তিনি। জাতিসংঘের 75তম অধিবেশনে ভার্চুয়াল বক্তব্যে সংস্থাটিকে আরও শক্তিশালী অবস্থানে দেখতে চাওয়ার আশাবাদ জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর 4টার দিকে নিউ ইয়র্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার সেক্রেটারি জেনারেল, এক্সেলেন্সিস, আসসালামু আলাইকুম। তিনি বলেন, উন্নত ও উন্নয়নশীল বিশ্ব সবার কাছেই জাতিসংঘের প্রয়োজনীয়তা যে এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি, তা করোনা মহামারী দেখিয়ে দিয়েছে। দ্য চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম, including the current pandemic, go beyond borders. COVID-19 has made the achievements of the 2030 agenda more challenging. The pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that multilateralism is the way forward. সে সময় ভূ রাজনৈতিক বিরোধ থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা মেনে না নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। To take the UN on the right course towards its centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. বিশ্ববাসীর কল্যাণ ও উন্নয়নে জাতিসংঘের সব কর্মীর অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থানও তুলে ধরেন তিনি। We commend the UN Secretary General for keeping the flag of multilateralism high. I also pay tribute to all frontline UN staff and agencies for their tireless efforts and dedication. Bangladesh is being benefited from UN-led efforts for our development. Also, in our modest way, we are contributing to the UN in fulfilling its mandates. 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। প্রবাসী শ্রমিকদের বিক্ষোভের পর সৌদি এয়ারলাইন্সকে চাহিদা মাফিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর আগে টিকেটের দাবিতে হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ করে প্রবাসী কর্মীরা। এক পর্যায়ে সড়কে নেমে আসলে ফার্মগেট শাহবাগ সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। জসিম জুয়েলের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট।
রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে টিকিট নিতে সকাল থেকেই জমায়েত হতে থাকেন সৌদি প্রবাসী কর্মীরা। কর্মক্ষেত্রে ফিরতে রিটার্ন টিকিটের জন্য কয়েকদিন ধরে ধর্ণা দিলেও সংকটের সুরাহা হয়নি। সকালে এয়ারলাইন্সের গেটে এসে অফিস বন্ধ থাকার নোটিশ দেখে ক্ষুব্ধ হন প্রবাসীরা। এক পর্যায়ে সড়কে নেমে আসেন তারা। তাদের অবস্থানের কারণে কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বাংলাদেশ বিমান স্বার্থের জন্য আমাদের প্রবাসী 70,000 কর্মীর পেটে লাথি দিচ্ছে। বাংলাদেশ যে বিমান বেসিক এ চাচ্ছে যে না সৌদি বিমান একালোক নিতে পারবেন, আমাদের অনুমতি দিতে হবে। যে ব্যবসার জন্য শুরু। আমরা সৌদি এয়ারলাইন্সে যাইতে চাই, আমরা বাংলাদেশ এয়ারলাইন্স বয়কট করলাম। প্রবাসীরা জানান, সময় মতো কাজে যোগ দিতে না পারলে তাদের চাকরি হারাতে হবে। অনেকের ভিসার মেয়াদও শেষের পথে। সব কান্ট্রি অনুমতি পাইছে, আমরা পাইলাম না কেন? 30 তারিখের আগে সৌদি আরব প্রস্তাব বানাইলে সৌদি সরকার আবার নতুন করে তখন আগামী মেয়াদ বাড়াইব না। আমরা সব পরিবার নিয়ে খুব অসহায়ের ভিতরে পড়ে আছি। আমাদের টিকিট না দিলে আমরা না খাইয়ে মারা যাব। বিক্ষোভের মুখে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব জানানোর কথা জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। আমরা আরো 5-6টা ফ্লাইটের মতো, কিন্তু এটা অ্যাপ্রুভাল না হওয়া পর্যন্ত সংখ্যাটা আমি কনফার্ম করতে পারবো না। এই অবস্থায় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, প্রবাসী কর্মীরা যাতে সৌদি আরবে যেতে পারে সেজন্য সৌদি এয়ারলাইন্সকে চাহিদা মাফিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হবে। যে কয়টা ফ্লাইট দরকার আমরা সবগুলো ফ্লাইট দিব। আমরা দরকার হলে অন্য ফ্লাইট অ্যাডজাস্ট করে হলে সৌদি আরবের ফ্লাইট আমরা অনুমোদন দিয়ে দিব, বা আপনারা এখান থেকে নিয়ে যান। আমাদের বাংলাদেশিরা যারা আটকে আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করেন। ফ্লাইট চলাচলের ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন বেবিচক চেয়ারম্যান। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দেশে আরো 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল 5,000। এদের মধ্যে 17 জন পুরুষ ও নারী 11 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 199তম দিনে দেশে 97টি ল্যাবে 14,164টি নমুনা পরীক্ষা হয়েছে একদিনে। এতে শনাক্ত হয়েছে আরো 1,557 জন। এ নিয়ে পর্যন্ত দেশে কোভিড-19 রোগীর সংখ্যা 3,52,178। অন্যদিকে 24 ঘন্টায় 2,073 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,60,790 জন। স্বাস্থ্য অধিদপ্তরের 45 কর্মকর্তা কর্মচারীর অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। এরই অংশ হিসেবে 21 কর্মকর্তা কর্মচারী সহ তাদের পরিবারের 43 জনের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। দুদক সচিব দিলওয়ার বখত জানিয়েছেন, আরো অনেকের অবৈধ সম্পদেরও খোঁজ করা হচ্ছে। আরো জানাচ্ছেন দীপু সারোয়ার। স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জড়িয়ে দেশে বিদেশে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানম। দুর্নীতি দমন কমিশনের মামলায় দীর্ঘদিন পলাতক থেকে শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করা আফজালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার স্ত্রী এখনও পলাতক। কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। এবার সামনে আসে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের দুর্নীতির কদর্য চিত্র। যারা সহযোগিতা করেছেন তাদের বিষয়ে হয়তো অনুসন্ধান করা হতে পারে। আফজাল, রুবিনা ও মালেকের মতো স্বাস্থ্য অধিদপ্তরের আরও 45 দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর সম্পদের খোঁজও পেয়েছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন, সেই জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছিল। সেই অনুসন্ধান টিম জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ উদ্ঘাটনের বিষয়ে এতদিন পর্যন্ত কাজ করেছে। কম যান না স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যরাও। ইতিমধ্যে 21 জনকে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে এবং এই 21 জনের সাথে তাদের স্ত্রী সহ বা অন্যরা সহ 43 জনকে মোট সম্পদ বিবরণী জারি করা হয়েছে। স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের তালিকা আরও দীর্ঘ হবে বলেও মন্তব্য করেন দুদক সচিব দিলওয়ার বখত। অন্যান্য দপ্তরের যে গোয়েন্দা ইউনিটগুলো আছে তাদের সাথে তথ্য বিনিময়ের মাধ্যমে তথ্য নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য।
দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় নূরসহ মোট 6 জনকে আসামি করা হয়। মামলায় কোতোয়ালি থানার সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়। ঘটনার তারিখ হিসেবে চলতি বছরের 9 ফেব্রুয়ারি উল্লেখ করেছেন বাদী। এর আগে রোববার নূরসহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ ও সহযোগিতার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় মামলা করেন। এই ঘটনায় সোমবার রাতে নূরকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এই 2 মামলা দায়েরের প্রতিবাদে নূর সমর্থকরা জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল সমাবেশ করে। সমাবেশ থেকে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নূরের বিরুদ্ধে মামলা আইনি প্রক্রিয়ায় চলবে। আমাদের সবই নলেজে রয়েছে, একটা মামলা হয়েছে, সেই মামলা এটা যেভাবে করা দরকার সেগুলো পুলিশ অ্যাড্রেস করে। খেলাপি ঋণ নিয়ন্ত্রণের বদলে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এক গবেষণা প্রতিবেদনে টিআইবি বলেছে, রাজনৈতিক হস্তক্ষেপ, দুর্বৃত্ত ব্যবসায়ী শ্রেণীর প্রভাব ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যর্থতা মিলিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাধীন ও শক্তিশালী ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সবশেষ পরিস্থিতি নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয় 2009 থেকে 11 পর্যন্ত খেলাপি ঋণ কমে আসে, এরপর তা ধারাবাহিকভাবে বাড়ছে। 2019 সালে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে মোট ঋণের 10.3%। পাশাপাশি অবলোপন, পুনঃতফসিলীকরণ এবং পুনর্গঠনের মধ্য দিয়ে অনেক খেলাপি ঋণ আড়াল করা হচ্ছে বলেও জানায় টিআইবি। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খেলাপি ঋণ রেগুলেট বা নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে, এছাড়াও বাংলাদেশ ব্যাংকের তদারকির সক্ষমতা এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের জবাবদিহিতা এবং বিশেষত অনিয়ম দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পারফরমেন্স। টিআইবি বলছে, বড় ঋণ খেলাপিরা রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট, পাশাপাশি সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ক্ষমতা কমানোর ফলে খেলাপি হওয়ার প্রবণতা বেড়েছে। একদিক থেকে ঋণ খেলাপিগণ ও অন্যদিক থেকে যারা ঋণ খেলাপি তার সুযোগটা করে দিচ্ছে, সুযোগ সৃষ্টিকারী ও তার সুবিধাভোগী মহল, এবং অন্যদিক থেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণ এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ব্যাংকিং খাতে কি সিদ্ধান্ত হবে বা কি আইনগত বা নীতিগত পরিবর্তন হবে সেটি কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারণ করে না। এটি 5 তারা হোটেলে বসে তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংক ব্যবস্থার পুনর্গঠনের পরামর্শ আসে টিআইবির পক্ষ থেকে। সুশাসন প্রতিষ্ঠার জন্য ব্যাংকিং একটি স্বাধীন কমিশনের কথা বলে আসছে, নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে যাদের কোনো স্বার্থের দ্বন্দ্ব থাকবে না, এবং এদের দায়িত্ব হবে সুশাসনের কৌশলপত্র প্রণয়ন, যার মধ্যে স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা থাকবে। রাজনীতিকদের কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে না রাখারও পরামর্শ দিয়েছে টিআইবি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গত 8 বছরে দেশ থেকে পাচার হয়েছে 1000-এরও বেশি নারী। উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তাদেরকে পাচার করা হয় মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। সিআইডি বলছে, পাচারকারী চক্রের বেশ কয়েকজনকে আটক করা গেছে। পাচারের সাথে যুক্ত 7-8টি চক্র পুরোপুরি নির্মূল না হলেও এ ধরনের অপরাধ এখন নিয়ন্ত্রণে আছে বলেই দাবি সিআইডির। তপু শাহিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপু শিকদার। সংযুক্ত আরব আমিরাতে বাঙালি মালিকানাধীন ডান্স বার আছে 50টিরও বেশি। চাকরির লোভ দেখিয়ে পাচার হওয়া বাংলাদেশি নারীদের এসব ডান্স বারে আনা হয়। প্রতারিত এসব নারীরা যাতে পালাতে না পারে সেজন্য তাদেরকে রাখা হয় কড়া পাহারায়। মাঝে মাঝেই তাদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। ভুক্তভোগী কয়েকজনের ভয়েস রেকর্ড এসেছে 21 টেলিভিশনের হাতে। আপনি আমাকে নিছেন ওইটা বিষয় যে তুমি ওইখানে খাবার টাবার দিবা, গেস্ট আসবে, খাবার টাবার দিবা, এই পর্যন্ত 50,000 টাকা প্রতি মাসে বেতন পাবা। কাজ গেস্ট আসুক বা না আসুক তোমার টাকা তুমি প্রতি মাসে বিকাশে আমি দিয়ে দিব। কিন্তু ভাইয়া 7 মাস হয়েছে আপনি আমাকে 1 টাকাও দেন নাই। আমার বাবা স্ট্রোক করছে ভাইয়া, আপনার পায়ে 2টা ধরতেছি ভাইয়া, আপনি আমাকে কিছু টাকা দেন। আপনার টাকা না, আমার বেতনের যে হক, আমি যে টাকাটা আপনার পাই এই টাকাটা আমাকে দেন, আমার বাবাকে আমি বাঁচাই। 3 মাস ধরে আইসি ক্লাবে, আমার কোনো বিজনেসই হয় নাই। আমার আগের একটা গেট ছিল, ওইটা তো টুকটাক করাইতাম, তো কিছুদিন হয়েছে ও আমাকে বলক মেরা দিছে, ও আসে না ভাই, আমার বিজনেসও নাই।
আর ভিসা বাড়ানো লাগবে না ভাই, আমার বাড়িতে যাইতে হবে এমার্জেন্সি। আমার মা রে আমি ছাড়া দেখার কেউ নাই না ভাই, প্লিজ ভাই আপনার পায়ে দুটো দৌড়ি ভাই। দালালদের এই অডিও রেকর্ড প্রমাণ দিচ্ছে অনেক কিছুর। ঠিক আছে ভাইয়া, মেয়ে তো ভালো আছে, আপনার তুমি কথা বলতে বলে টাকা নিয়ে আনো ভাইয়া, সমস্যা নেই। মেয়েটা 1 নম্বর ড্যান্সার ভাইয়া, এখন যত ড্যান্সার আছে ভাই এই 1 নম্বর ড্যান্সার। কখনো আমার সাথে যত বছর কাজ করেছে মেয়ে কখনো 1 ছাড়া কখনো 2 নম্বর হয় না भैया। दादा ये लड़के ना एयरपोर्ट से भाग गया है, दुबई नहीं ढाका में पैसा लिया, हर कोई लिया टिकट था उसको वीजा कल आप कैंसिल करके दे दो, नहीं तो दोबारा दूसरा जगह में जाएगा, हमारे लिए प्रॉब्लम आएगा दादा। জুলাই মাসে এরকমই একটি দালাল চক্রের হোতা আজমকে বেশ কয়েকজন সঙ্গী সহ গ্রেপ্তার করে সিআইডি। পাওয়া যায় চাঞ্চল্যকর অনেক তথ্য। আমাদের মেয়েদেরকে তারা নিয়ে বিভিন্ন রকমের ক্যামেরাতে ইউজ করে। দুবাইতে একটা রিং লিডারকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার পুরো গ্রুপটাকে আমরা ধরেছি। আরও কতগুলি গ্রুপ আছে আমরা কিছু জানতে পেরেছি, আমরা এখনও সেগুলো ইনভেস্টিগেশন করছি। আমরা চেষ্টা করছি আর যখন শেষ হবে আমাদের ইনভেস্টিগেশন এবং যদি আমরা প্রাইমা ফেসি কেস ওদের বিরুদ্ধে প্রুভ হয় তাহলে আমরা তাদেরকে আমরা নিয়ে আসবো। চক্রগুলোকে পুরোপুরি নির্মূল করা না গেলেও তারা কোণঠাসা অবস্থায় আছে বলে দাবি করেন সিআইডি প্রধান। তো আমাদের কাছে ইনকোয়ারিতে যেভাবে আমরা পাচ্ছি এভিডেন্স, তাতে মনে হচ্ছে যে আরও থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। আমরা একটু কাজ করছি, আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আমরা বের করে ফেলতে পারবো। সিআইডি প্রধান আরও জানান, পাচারকারী চক্র পুরোপুরি নির্মূলে সক্রিয় আছেন তারা। তদন্ত যেহেতু শেষ করে নেই এই জন্য আমরা এখনো বলতে চাচ্ছি না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 1266 কোটি 13 লাখ টাকার 5টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প এ সভায় অনুমোদন দেওয়া হয়। সবগুলো প্রকল্পই সরকারি অর্থায়নে হবে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে তিনি এই জবানবন্দি দেন। 2 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। আদালত জবানবন্দির রেকর্ড করে মোবারককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে বিস্ফোরণে দগ্ধ সিফাত নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। দগ্ধ আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং মামুন নামে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুর্নীতির মামলায় দুদকের করা আবেদনে কারা অধিদপ্তরের সাবেক উপমহাপরিদর্শক বজলুর রশিদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তার 2টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজেরও নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন। একই সাথে বজলুরের জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত। আদিত্য মামুনের রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কারা অধিদপ্তরের সাবেক উপমহাপরিদর্শক বজলুর রশিদকে হাজির করা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। অবৈধভাবে 3 কোটি 8 লাখ টাকা সম্পদ অর্জনের অভিযোগে করা এ মামলায় দুদকের আবেদনের শুনানি শেষে বজলুর রশিদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেন আদালত। সেই সাথে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়। এগুলো স্থাবর অস্থাবর যা আছে এগুলো তিনি পরিবর্তন কিছু করতে পারবেন না। অপরাধী যে হোক না কেন তাকে শাস্তির আওতায় আসতে হবে। সুতরাং সেই কারণে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তার 2টি ব্যাংক হিসাব জব্দেরও নির্দেশ দেন আদালত। ফ্রিজ হয়ে যাবে, মানে যে অবস্থা আছে সেই অবস্থার সম্পত্তিগুলি থাকবে। গেল বছরের 20 অক্টোবর বজলুর রশিদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। একই দিন তাকে পরে গ্রেফতার করা হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। 14 বছর কন্ডেম সেলে থাকা মোহাম্মদ হুমায়ুন কবিরের সাজা কমিয়ে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ দ্রুত হুমায়ুন কবিরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে পূর্ণাঙ্গ রায় বিবেচনা করে রিভিশন আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন শাকের আরজু। 2004 সালে কুমিল্লার লাকসামে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় 8 বছরের শিশু জ্যোতি। তবে স্কুলের ঘণ্টা পড়ে যাওয়ায় পথে ব্রিজের উপরে বসে থাকে সে।
সে সময় তার স্কুলের 2 শিক্ষার্থী আসামি হুমায়ুন কবিরের সঙ্গে জ্যোতিকে কথা বলতে দেখে। এরপর আর তাকে পাওয়া যায়নি। 4 দিন পর জ্যোতির মরদেহ উদ্ধার করে পুলিশ। হুমায়ুন কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। বিচারিক আদালত হুমায়ুন কবিরের বিরুদ্ধে 2006 সালে মৃত্যুদণ্ডের রায় দেন। এরপর 2012 সালে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। তবে আপিল বিভাগ মঙ্গলবার হুমায়ুন কবিরকে খালাসের রায় দেন। রায় তাকে খালাস প্রদান করে এবং তাকে যেন অতি দ্রুত সে ছাড়া পায়, এই জন্য তাকে একটি শর্ট অর্ডার পাঠানো হয়। এখন সে হয়তো শর্ট অর্ডার পুষে গেলে মুক্তি পেয়ে যাবে। রায়ের পর হুমায়ুন কবিরের আইনজীবী বলেন, আওয়ামী লীগ বিএনপির একটি সমাবেশে সংঘর্ষের মাঝে পড়ে জ্যোতির মৃত্যু হয়। আসামির জবানবন্দি জোর করে নেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। জেল পিটিশনে যে বলেছে আসামি, উনি বলেছেন যে মিটিং ছিল, সেই মিটিং বিএনপি মিটিং, আওয়ামী লীগ বিএনপি মারামারি করেছে, সংঘর্ষ হয়েছে, স্কুল থেকে নামার পথে সংঘর্ষের মাঝখানে পড়ে মারা গেছে। এদিকে রাষ্ট্রপক্ষ বলছে, হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী খুঁজে পাওয়া যায় শিশুটির মরদেহ। তার দেখানো মতে এই লাশ এবং কিছু আলামত উদ্ধার হয়। আলামতের মধ্যে এই মেয়েটির ক্লাস 1-এর খাতা, তার স্কুল ড্রেস, এগুলা উদ্ধার হয়। এটা বোধহয় প্রায় 4-5 দিন পরে। পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে বিমানবন্দরের সেবার মান বাড়াতে যা কিছু করা দরকার সবই করার প্রতিশ্রুতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত গণশুনানিতে যাত্রীদের অভিযোগ শুনে বেবিচক চেয়ারম্যান বলেন, সেবার মান ধরে রাখতে আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়মিত গণশুনানি। শুনানিতে অংশ নিয়ে বিমানবন্দরের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন যাত্রীরা। আমরা যদি ওখানে থাকি, অসাধু চক্রের দৌরাত্ম্য, ইমিগ্রেশনে হয়রানি, গাড়ি পার্কিং জটিলতা সহ নানা অনিয়মের অভিযোগ করেন তারা। আসার পরে যে হ্যাসেলটা হয়, এইখানে শৃঙ্খলা কেন আনা যাচ্ছে না? তারা আমাদের সাথে কখনো ভালো ব্যবহার করে না। এটা যদি আমাদের, যেহেতু আপনি চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যদি জানান, এগুলি আমাদের মেইন, আমরা কারোর কাছে কোনো টাকা চাই না। অভিযোগ শুনে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বেবিচক চেয়ারম্যান। বিমানবন্দরের সেবার মান বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। যত ধরনের কার্যক্রম আছে আমরা ইতিমধ্যে অনেকগুলো নিতে পেরেছি, আর কিছু কিছু এখনও প্রক্রিয়াধীন। আমাদের চট্টগ্রামে, সিলেটে এবং অন্যান্য ডোমেস্টিক বিমানবন্দরগুলোকে আমরা সাজিয়েছি যাতে নাকি আমাদের যাত্রীরা নির্বিঘ্নে, নিরাপদে এবং স্বচ্ছন্দে চলাফেরা করতে পারেন। বিমানবন্দরের পরিচালক জানান, সেবার মান নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের গণশুনানির আয়োজন করা হবে। আমাদের কিন্তু ব্যবস্থাপনা সবই আছে, শুধু একটু মেনে চলার বিষয় আর কি। তো মেনে চললে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গলার কাটা হয়ে পড়ে থাকা উড়োজাহাজগুলো সরিয়ে ফেলা হচ্ছে। তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজে বিঘ্ন হওয়ায় এই উদ্যোগ বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। চার্জ পরিশোধ করে বিমান সংস্থাগুলো উড়োজাহাজগুলো ফিরিয়ে না নিলে নিলাম করা হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। আরও জানাচ্ছেন জসিম জুয়েল। দীর্ঘদিন ধরেই বিমান পরিচালনা করছে না জিএমজি, ইউনাইটেড, এভিয়েনা সহ বেশ কিছু এয়ারলাইন্স। তাদের পরিত্যক্ত উড়োজাহাজগুলো দীর্ঘদিন পড়ে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে। পার্কিং চার্জ বাবদ তাদের কাছে পাওনা জমতে নেহায়েত কম হয়নি। দীর্ঘদিন টাকা পরিশোধ না করায় উড়োজাহাজগুলো সরিয়ে নিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, জায়গা দখল করে থাকা পরিত্যক্ত বিমানগুলো তৃতীয় টার্মিনালের কাজে বিঘ্ন ঘটাচ্ছে। থার্ড টার্মিনালের কাজ, ওখানে এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো টার্মিনাল হবে, এই জায়গাটা আমাদের জন্য অত জরুরি। তাই আমরা আপাতত যেটা করছি, বিমানগুলোকে আমরা অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছি। এরই মধ্যে পরিত্যক্ত 12টি বিমানের মধ্যে 9টি সরিয়ে নেওয়া হয়েছে। দীর্ঘদিন পার্কিং চার্জ না দেয়ায় বড় অঙ্কের পাওনা আছে বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছে। সংস্থাগুলোকে অলরেডি জানিয়েছি যে তারা যদি সরিয়ে না আনে, আমরা তাদেরকে বাজেয়াপ্ত করবো বিমানগুলো, এবং বাজেয়াপ্ত করার পরে আমরা হয়তো বা যেগুলো অকেজ বিমান হয় ধ্বংস করে ফেলবো, নাহলে আমরা অকশন করে ফেলবো। ফি পরিশোধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যে সংস্থাগুলো এখানে বিমান রেখে আছে তাদের কাছেও আমাদের সিভিল এভিয়েশনে পাওনা আছে,
সেটা আমরা আইনানুগভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। তারা যদি টাকা আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে সব বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এছাড়া সম্ভব হলে বন্দর সংক্রান্ত একটি পৃথক মন্ত্রণালয় গঠনেরও পরামর্শ তাদের। তাগিদ দিয়েছেন গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের। তৌহিদুর রহমানের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যিক গতি আনতে সরবরাহ ব্যবস্থা জোরদারে করণীয় নিয়ে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই-এর এই অনলাইন আলোচনা। সংগঠনটির সভাপতি শামস মাহমুদের সঞ্চালনায় ভার্চুয়াল এই সভায় যুক্ত হন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। যোগ দেন জাতীয় রাজস্ব বোর্ড ও বন্দর ব্যবস্থাপনার সঙ্গে উঠে আসে বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রেল ও সড়ক পথে গতি আনার নানা পরামর্শ। 3 দিনের জন্য হঠাৎ পেট্রোপোল বন্ধ হয়ে গেল, বর্ডার বন্ধ হয়ে গেল। কেন? কারণ বেনাপোল বন্ধ, কারণ ওরা ওইখান থেকে এক্সপোর্ট করতে দিবে না বাংলাদেশে, আর বাংলাদেশে আমরা ইম্পোর্ট করবো না, আর বাংলাদেশে আমরা সব ট্রাক নিয়ে বসে আছি। One of the main reasons is এখানে এতগুলো ministry coordination, there are a lot of agencies who are working, so coordination is a big part. ডেইলি 8 থেকে 10,000 ট্রাক বাংলাদেশের এখানে আসে চট্টগ্রামে, বাট দেয়ার ইজ নো ট্রাক টার্মিনাল। অর্থনীতিবিদরা জানান আমদানি রপ্তানি প্রক্রিয়া সম্পন্ন করতে এখনও প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে বেশি সময় লেগে যায়, আর এতে বৈদেশিক বাণিজ্যে খরচ বাড়ে বলে মত তাদের। Relative incentive rather than absolute incentives matter. Relative incentives are right now. তবে আমদানি রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করলেন সেবা সংস্থাগুলোর প্রতিনিধিরা। বন্দর একটা কুলির ভূমিকা পালন করে। সুটকেসের ভিতরে কি আছে, যে কুলির যেমন এখতিয়ার নাই জিজ্ঞেস করার, বন্দরেরও এখতিয়ার নেই। A comprehensive logistic policy and a coordinated effort, and also a creation of a subdivision under a ministry. বন্দর ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে ব্যবসা সহজীকরণের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থানে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। টানা দরপতনে ফের ৫,০০০ পয়েন্টের নিচে নামলো ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক। মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৫২টির, আর অপরিবর্তিত ছিল ২৯টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ৪২ পয়েন্ট কমে নেমে আসে ৪,৯৭০ পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭২৯ কোটি ৯২ লাখ টাকা। সূচক কমেছে সিএসিতেও। সিএসিতে লেনদেন হওয়া ২৮১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২০০টির, আর বদলায়নি ২৮টির দর। আর সিএসিতে মোট লেনদেন হয়েছে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। রাত ১১টার ২১ সংবাদ, তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা মহামারী সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রী। ফিরতি টিকেটের দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ, ফ্লাইট পরিচালনার অনুমতি পাচ্ছে সৌদি এয়ারলাইন্স। করোনায় মৃত্যু ৫,০০০ ছাড়ালো স্বাস্থ্যের ৪৫ কর্মকর্তা কর্মচারীর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক। রিপিনুরের বিরুদ্ধে এবার কোতোয়ালি থানায় মামলা, অপহরণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ। মোট ঋণের ১০%ই খেলাপি, টিআইবির গবেষণা, স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।